নমস্কার। ব্যক্তিগত কিছু কারণে আমি কয়েকটা দিনের সেতু সঞ্চার করতে পারিনি। তো আজকে আবার আমি এসেছি। আমি স্বপন রায়। অংশুমালী আয়োজিত আজকের সেতু সঞ্চারে আমার সঙ্গে আছে তরুণ কবি অভিষেক রায়। অভিষেক, স্বাগত সেতু সঞ্চারে। ধন্যবাদ স্বপনদা। তো আমরা যেটা করি অভিষেক, সেটা হচ্ছে যে আমি যেটা করি সেটা হচ্ছে আমি সবাইকেই বলি, সব অতিথিকে একটা সেলফ ইন্ট্রোডাকশন দিতে। আচ্ছা, একটা সেলফ ইন্ট্রোডাকশন দিই। তো আমার মোটামুটি আমি কসবায় থাকি এখন। তো গত 10 বছর ধরে কসবায়, এবং মোটামুটি ছোটবেলা থেকেই দক্ষিণ কলকাতার লেক গার্ডেন্স কি কসবা এইসব জায়গাতেই আমার বেড়ে ওঠা। সাউথ পয়েন্টে পড়তাম। অবশ্য ছোটবেলায় একদম খুব ছোট যখন, যেহেতু আমার বাবা মা দুজনেরই ট্রান্সফারেবল জব ছিল, সরকারি চাকরি, ডাক্তার ছিলেন, ডাক্তার এখনো ওনারা ডেন্টাল সার্জন, গভর্নমেন্ট সার্ভিস করেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। সেদিক থেকে ছোটবেলাটা অন্যান্য কিছু জায়গায় আমি বড় হয়েছি আর কি। মুর্শিদাবাদ জেলায় ছিলাম, সেখানকার জিয়াগঞ্জে, বহরমপুরে, তারপর বারাসাতে, উত্তর চব্বিশ পরগনার। তারপর থেকে মোটামুটি সল্টলেক হয়ে ঘুরে এসে আমরা এই দক্ষিণ কলকাতাতেই বড় হই। আবার আমার পরিবার বর্গ বলতে গেলে বাবা মা ছাড়া আমার বোন, আমাদের এই 4 জন আমরা এখানে থাকি। তারপর আমি আইএসআই থেকে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট থেকে বিস্টার্ট স্টার্ট করি। বিস্টার্ট পড়তে পড়তেই আমার বইমেলায় বিভিন্ন পত্রপত্রিকার সঙ্গে আলাপ, নতুন কবিতার স্টলেও আমি সেই সময় যাই, মনে আছে আমার 2013 সালে, সেটা 7 বছর হয়ে গেল। সেখান থেকে আস্তে আস্তে মানে সিরিয়াস কবিতা সাধনার যে জায়গাটা, সেটা সম্বন্ধে ধারণা তৈরি হয়। তার আগে পর্যন্ত নিজে নিজেই যা যতটুকু, সেখান থেকে আস্তে আস্তে পত্রিকা করতে আসা, লেখালেখি, এক আধটা বই প্রকাশ, এই আর কি। ঠিক আছে, আজকে আমরা সবাইকে জানিয়ে দিই, আজকে সময়টা এগিয়ে এসছে। 7:30টার জায়গায় 7টা, শীত পড়ে গেছে বলে। ফরিদ চিপাতুল্লাহ আসছে। ফরিদ শুভ সন্ধ্যা জানিয়েছে। তো যাই হোক, আমি তোর স্কুল, কলেজ, এভরিথিং ইজ ইন ক্যালকাটা, তাই তো? নাকি বাইরেও কিছু বললি আছে? একদম ছোটবেলায় আমি বহরমপুরের মেরি ইমাকুলেট যে স্কুল অনেকেই জানবে, সেখানে আমি মন্টেসরিতে পড়েছি, একদম ছোট ক্লাসে আর কি। কিন্ডার গার্ডেনে বারাসাতে একটি স্কুলে পড়তাম, কিন্তু তারপর ওই 6-7 বছর বয়স থেকেই সাউথ পয়েন্টে, দক্ষিণ কলকাতায়। হ্যাঁ, বেশ, আমরা এবার কিছু কবিতা শুনবো, তারপরে অন্যান্য কথায় যাব, আবার বন্ধু বান্ধবদের কথায়, পত্রিকার কথায় যাব। কিছু কবিতা পড়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে সফলতা। তো আমি আমার বইগুলো থেকেই একটু পড়বো। আমার প্রথম বই প্রকাশ হয় এটি 2016 সালে, অন্তস্থই নাম। সেখান থেকে এক দুটো কবিতা পড়ি, ছোট ছোট কবিতা। প্রথম কবিতাটা ছিল বইয়ের, অঞ্জনা। বালুচরি শ্মশানের দিকে কতদিন জড়িত চুমু খাইনি, অবলা সামঞ্জস্য। বাঁশবাগানের মাথার চাঁদের পাতায় সেদিন ভুবন বিদারী ভূমিকম্প হলো, ঢলে পড়ল অবলা প্রামাণিক। বিশুদ্ধবারের মহাচেতনায় সবকিছু ধরা আছে। নন্দনকানন। স্তূপাকার বিবৃতি সরিয়ে দেখি সরেজমিন গোপনতা, যেন আগেই ইতস্তত সন্ধ্যের কাছে, যেন আগেই মোকাবিলা বরফের চাদরে ঢেকে ঢুকে রেখে গেছে কলকাতা ফেরত আদিবাসিনী মন, ও দিগন্ত রেখা কুঁচকে গেছে। বরিশালের আবহাওয়া ইদানিং আর্দ্র বলে রাগ করো, কলা কৈবল্যবাদীদের দোষ দিয়ে লাভ কি। শাক্ত পূর্ণিমা। নক্ষত্র ভাজন সম্পর্কটি নিয়ে কি করব ভাবছি। সে অবলোকাইল একটি তারা দূর বিভাজনে ফুটে আছে, যেন তার মনে হলো এটি একটি সন্নিহিত বাস্তব পূর্ণিমা। বুনিয়াদি তোমাকে নিরীক্ষণ, প্রণাম পর্যন্ত গিয়ে সমস্ত কথা। 1888 সাল, এখনো পর্যন্ত করতাল বাজছে। আরেকটি কবিতাই বই থেকে।
ধর্ষণকাণ্ড ও মহাকাব্য। ওফ বারাসাত, সেই বুকে হেঁটে চলা অবলম্বন প্রিয়, মন্দিরার শরীরের শিল্পগত জমানায় আঘাত ও 52 বার সুরের বদল, সমস্ত জনক আশিকি ছিল লেগে মধ্যম পাণ্ডবের অঙ্গবিভায়, তুলনাহীনারে। তো এইটা হ্যাঁ, আরো একটা দুটো পর। হ্যাঁ, আচ্ছা, আরো একটা দুটো পর। আমি এটা ভেবে রেখেছিলাম প্রথম বইটা থেকে পড়বো, আমি আসলে একটু দাগ দিয়ে রেখেছি। তাহলে পরের বইটা আমার ড্রালা। তো এটি 2019 সালে বেরোয় বইমেলায়। এটির প্রথম কবিতাটা এরকম ছিল: ধনী তোমাকে কি ভোলা যায়, টাইটানিক হারিয়েছিল গল্প ভঙ্গিমায়, কুটির শিল্প সুলভ হৃদয় যখন সামান্য স্তনস্পর্শকে কেন্দ্র করে লাফিয়েছিল মচলন্দপুর জুড়ে, সেখান থেকেই মাদুর পাতা আরম্ভ হয়েছিল জীবন বক্তার। আমাকে কিছুদিন নিজের মতো পথভ্রমণের অনুমতি দিয়েছিল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা, ও পরে বান্ধবীর বেশে নৌকা বহুল কোন সুদূর ভবিষ্যতে ফিরে আসবে বলেছিল একদিন। আরেকটা কি পড়বো? আচ্ছা, পড়তে থাক। আচ্ছা, ফ্যান্টমের সাম্য। একটি হরিণ শুয়ে আছে আশ্চর্য আশ্লেষময়তায়, সালগিরা প্রেমাবয়ব, নিওলিবারাল আমের স্বাদ, প্রিজমের ভেতরে চিত্রকলা মধুর। সূর্য হীন হয়েছে, আলোচনার ওই দিকটা আকৃতিহীন। তোমার বান্ধবীদের আমি লক্ষ্য করেছি অরণ্যদেব, কি জ্যামিতিক মন্থরতা, অন্যত্র চড়ুই ভাতির ইঙ্গিত ওদের সর্বত্রতে। রহস্যময়ী। রমণী কেন্দ্রিক সভ্যতা, ভাবনা বেসেছে, অলোকানন্দা সমস্ত নদীটাকে বেসেছে। একাশনে বসেছে অনুবাদ দক্ষতা ও এপ্রিলের সুকান্ত। বিয়াতার অঙ্গ সংবাহন পদ্ধতিতে মাতৃভূমি অসচরাচর হয়ে ওঠে যেন, যেহেতু রজস্বলা ইহুদি সে এখন। বেশ, আমরা একটু কথা বলি। নিশ্চয়ই। আমি যারা শুনছেন বা ভবিষ্যতে শুনবেন তাদের জানিয়ে রাখি যে বাংলা কবিতার একটা বিপুল পরিবর্তন হয়েছে এবং অভিষেক একদম তরুণ প্রজন্মের কবি। যারা শুনছেন, যারা একটু আমাদের সময়ের যারা লেখালেখি করেন, তাদের কাছে, আমার কাছে মনে হচ্ছে না, আমার কাছে খুব কাছের কবিতা মনে হচ্ছে, কিন্তু অনেকের কাছে মনে হবে যে এটা কি হচ্ছে। ওই যে আমি বললাম যে পরিবর্তনটা হয়েছে এবং সেই পরিবর্তনটা বাংলা কবিতার ভেতরের পরিবর্তন। আর এই ভেতরের পরিবর্তনটা অনেক গুণী কবিরা করেছেন, আগেও করেছেন, পরে করেছেন এবং ভবিষ্যতেও করবেন। কিন্তু যারা করেছেন তারা দেখেছেন যাতে তার যে প্রকাশ ভঙ্গি সেটা যেন আলাদা হয়, চেষ্টা করেছেন। আলাদা হোক তো করা যায় না সবসময় জোর করে। তো অভিষেকের কবিতায় সে আলাদা হওয়ার গুণটা আছে, এটা আমি আমার একান্ত পাঠ থেকে জেনেছি। আজকে আপনারা শুনুন, আপনারা মতামত দিন, বলতে থাকুন। আচ্ছা বেশ, তোর প্রথম কবিতা লেখা শুরু কখন করিস? তুই লেখালেখি, কবিতা না হোক, হয়তো তুই নাটক দিয়ে শুরু করিস, এরকম হতে পারে না স্কুলে? কারণ সাউথ পয়েন্ট স্কুলে এগুলো খুব উৎসাহ দেওয়া হয় প্রথমাবধি আর কি। তো গান, নাটক, কবিতা এই সব মিলিয়ে তো শুরুটা কখন? মানে হ্যাঁ, উৎসাহ দেওয়া হয়, কিন্তু আমি খুব লাজুক ছিলাম। মানে আমি কিছুই করতে চাইতাম না, আমাকে দিয়ে একটা আবৃত্তি করানো মানে খুব কঠিন কাজ ছিল আর কি। তো সেদিক দিয়ে পারিপার্শ্বিক সব দিক থেকেই অনুকূল ছিল, কিন্তু আমি প্রতিকূল ছিলাম। সেদিক থেকে সেভাবে কিছুই হয়ে ওঠেনি। তারপর যখন আস্তে আস্তে বয়স বাড়লো, আমার মনে আছে ক্লাস 11-এ আমাদের একজন খুব ভালো মাস্টার মশাই সাহিত্যের ইতিহাস পড়িয়েছিলেন। তো সেখানে আমি একদম চর্যাপদ থেকে, চর্যাপদেরও আগে, মানে আমরা যে প্রথম নিদর্শন পাই বাংলা ভাষা, সেখান থেকে শুরু করে সেটা ক্লাস 11-এ আমরা পড়ছি।
তারপর বৈষ্ণব পদাবলী, শাক্ত পদাবলী যেরকম করে আসে পরপর। তারপর আমরা 12-এ যেটা পড়লাম, প্রথম আধুনিক কবিতা 7টা পেলাম, সেটা মজা খুব লেগেছিল আর কি। মনে আছে আমরা জীবনানন্দ দাশ, আমি প্রথম টুকরো টুকরো ওখানে পাই। তো সেখানে যে জীবনানন্দ সম্বন্ধে যে একটি খুব পপুলার সুভাষিত, যে এক বিভ্রান্ত যুগের বিমূর্খ কবি জীবনানন্দ, তখন তো কিছু জানি না, মানে এইসব লাইনগুলো খুব ভালো লাগতো আর কি। তো সেখান থেকে আমি জাস্ট মানে একটা মনে হতো কিছু লিখি, খুব ছোটবেলায় ছড়া লিখতাম, তো আবার মনে হলো যে এখনো কিছু লিখি, দিয়ে ওই খাতার পেছনে ঢুকে লাগতাম কিছু একটা ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের শোনানো, যেরকম একটা ভয় ভয় থাকে, লজ্জা ভয় সব দিয়ে মিশিয়ে আর কি। তো সেরম ভাবে শুরু হয়েছিল। তারপর কলেজে ওঠার পর আমি প্রাথমিকভাবে আরো কবিদের জানতে শুরু করলাম বা পড়তে শুরু করলাম, কিন্তু লেখালেখির জায়গাটা ওখানেই ছিল মোটামুটি। তারপর আমি মানে সংস্পর্শে আসলাম অনেকের সাথে, বইমেলায় জানলাম। জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা বইটা কিনলাম, পড়লাম, বুঝলাম, সেটা 2013 সাল। তো সেইটা দেখলাম। তারপর আবার স্বদেশ সেনের স্বদেশ বইটা খুব প্রিয় বই আমার, কিনলাম সেটা। এবং সেখানে যে কবিতার দুটো ধারা আলাদা হচ্ছে, যেটাকে অনেক সময় চিত্রকল্প, কল্পচিত্র, এইসব নানা রকম ব্যাপার স্যাপার, সেগুলো নিয়ে আমার একটা ভালো লাগা জন্মালো। এবং তখন সেখান থেকে আমি 2-3টে করে লেখা বিভিন্ন ওয়েবজিনে, স্বপন দাদের পত্রিকায় ছাপা হয়েছিল 2014 সালে প্রথম ছাপা, মানে ইয়েতে হার্ড কপি ছাপা 2014 সালে প্রথম সেটা ছাপা হয়েছিল। এইভাবেই শুরু আর কি। তো ওই নিজের ভেতরে একটা আপত্তি থেকে তারপর সংস্পর্শে এসে স্বপনদা। বেশ। কোয়ান পত্রিকা সম্পর্কে তুই বলবি তো বটেই, তার তো একটা মানে পূর্ব পরিকল্পনা থাকে। কারণ তোদের যে গ্রুপটা যতদূর আমি জানি, সেখানে খুব ভালো ছবি তোলার লোক আছে, ছবি আঁকিয়ে লোক আছে, গান গাওয়ার লোক আছে, তারা সব লেখালেখি করে। এই যে একটা কেমিস্ট্রি গড়ে উঠেছে, এটা নিয়ে একটু বল। কোয়ান পত্রিকা কেন্দ্র করে কবে শুরু হলো, কি ভাবলি, এখন তো ওয়েবে বেরোচ্ছে, আর পরিকল্পনা আছে, এটা একটু বল। কোয়ান পত্রিকা এখনো অব্দি মূলত ওয়েবেই বেরোয়। একটা আমাদের খুবই ছোট একটা বুলেটিন বেরিয়েছিল এইবার বইমেলায়, কিন্তু মূলত ওয়েবে বেরোয়। তো এই পত্রিকাটি শুরু হয় 2018 সালে। তখন আমি গুরগাঁওতে, আমি 2017 থেকে 19 অব্দি গুরগাঁওতে চাকরি সূত্রে ছিলাম। তো সেখানে আমি প্রথমে ব্লগে সেটা চালু করি, আর তারপরে সেটা দুটো সংখ্যা হওয়ার পর তৃতীয় সংখ্যা থেকে ওয়েব, মানে ওয়েব ম্যাগাজিন হিসেবে, ওয়েবজিন হিসেবে আত্মপ্রকাশ করা। তো এই পত্রিকার সঙ্গে অনেকেই যুক্ত, বা অনেক বড় সম্পাদক মন্ডলী বলা যেতে পারে। তবে কয়েকজনের নাম বলা উচিত খুব বেশি করে, যেরকম স্বদেশ মিশ্র, স্বদেশ দা আমাদের সবার পরিচিত স্বদেশ দা, স্বদেশ মিশ্র। আমাদের বন্ধু অয়ন ঘোষ, ওরা 2 ভাই। আমরা মূলত এটার সঙ্গে অ্যাক্টিভলি জড়িত, আরো অনেকে রয়েছে। সত্যি বলতে কি পূর্ব পরিকল্পনা খুব একটা ছিল না। 2018 সালের মেলায় আমি সম্ভবত আমার বন্ধুস্থানীয়, যদিও ছোট আমার থেকে বয়স, অয়নকে জানাই যেরকম একটা ভাবছি, দেখা যাক কি হয়। কারণ গুরগাঁওতে তো চাকরির পরে আর কোনো কাজ নেই, বোর হতে হয়। আমার ওখানে অতটা সোশ্যালাইজেশন ছিল না। তো দেখা যাক এবার আমরা যতদিন না কলকাতায় ফিরি, আমি একটা যদি করা যায় ইন্টারনেটে। তো বলে হ্যাঁ ঠিক আছে, সঙ্গে আছি বিষয়টা। তো তারপর এইটাতে এসে স্বদেশটা যোগ দেয়, স্বদেশ মিশ্র। কিন্তু যেটা স্বপনদা বলছে খুব গুরুত্বপূর্ণ, যে একটা পত্রিকার মানে মূল বিষয়টা তার গ্রুপটা একটা ওয়াইড স্পেকট্রাম, শুধু কবিতা নয়, প্রবন্ধ, ফটোগ্রাফি, ছবি আঁকা, সেটা হয়ে উঠেছে। মানে সেটা যেরকম স্বপনদা দেখছে, সেরকম আমিও যেন দেখছি, মানে হয়ে উঠছে, এবং সেটাকে আমি উপভোগ করছি, দ্রষ্টা হিসেবেই উপভোগ করছি। কারণ এখানে আমার আলাদা করে করণীয় কিছু নেই, রাদার মানে পিওরলি টেকনিক্যাল কাজকর্ম ছাড়া আলাদা করে করণীয় কিছু নেই। লেখা চাওয়া ছাড়া, কোনো একটা পার্টিকুলার টপিক নিয়ে আলোচনা করা ছাড়া, বা বন্ধু বান্ধবের সাথে এবং সেই মতো করে অ্যাপ্রোচ করা ছাড়া, লেখকদের অ্যাপ্রোচ করা ছাড়া কিন্তু কোনো সেরকম কাজ নেই। বাকিটা হয়ে উঠছে, একটা ভালো গ্রুপ আছে, এটা বোঝা যাচ্ছে। কোয়ান পত্রিকা প্রকাশ পাচ্ছে নিয়মিত, তার থেকে হয়তো সেটাই বোঝাচ্ছে।
স্বপনদা। হুম, বেশ। মাহবুবা চৌধুরী এসছেন, অসাধারণ সব কবিতা, ভালো লাগছে জানিয়েছেন। ধন্যবাদ। আমি আপনাকে স্বাগত জানাচ্ছি। তো আমাদের মানে বাংলা কবিতা জগতে এটা আমি দীর্ঘদিন ধরে দেখছি বলে জানি যে একটা সময় মানে স্রোত ছিল, দলে দলে ছেলেমেয়েরা আসতো, বই মেলাতে দেখেছি, স্টলেও আসতো, প্রচুর কেনাকাটা করতো বা কিনতো না, এমনি আড্ডা মারতো, গান গাইতো। ধীরে ধীরে সেটা একটা ফিল্ট্রেশন হয় বা কমে যায়, আমি জানি না এটা কেন হয়। যেমন তোদের একটা গ্রুপ আছে, এরকম অনেক গ্রুপ থাকতো আগে, এখন সেই আচ্ছা। গ্রুপগুলো অনেক কম, মানে এই ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি গ্রুপ। হুম। আমি জানি না এটা কেন হয়েছে, আমি বলতে পারবো না, কারণ আমি তো অনেকটা জেনারেশনে এগিয়ে গিয়েছি। তো আমি হুম। আমার ওই মানে ভাবনা দিয়ে এখনকার জেনারেশনকে দেখলে আমি বুঝতে পারবো না। একটা কারণ হুম। আমার মনে হয়েছে যে আমাদের জেনারেশন অনেক সময় নষ্ট করতে ভালোবাসতো। হ্যাঁ, হলো না, পড়াশোনা করে কি হবে, চল একটু বিপ্লব করি। তো এইটা বোধহয় এই জেনারেশন অনেক সচেতন, তারা জেনে গেছে না ভাই এটা মনে হয়, মানে আমি কিছু না করলে একটা সময় আসবে যখন আমি কিছুই করতে পারবো না। আমি নিজের সেটা কেরিয়ার, আমি বলে কেরিয়ারিস্ট কথাটা খুব সমালোচনা হিসেবে ব্যবহার করা হয়। লাইভলিহুড, একটা হুম। লাইভলিহুড থাকা দরকার। এর হুম। ফলে একটা ফিল্ট্রেশন হয়েছে, এবং ওই লাইভলিহুডকে যারা প্রেফার করেছে, ধীরে ধীরে অনেকে তারা কবিতা থেকে সরে গেছে, মানে লেখালেখি থেকে। কিন্তু হুম। একদল আছে যেমন তোদের মতো, তারা লাইভলিহুডের সঙ্গে এটাকেও গুরুত্ব দিয়েছে, এবং এটা আমার মনে হয়েছে। তোর কি মনে হয় আজকের জেনারেশনের ব্যাপারে? আমার একটা স্বপনদা একেবারে ফলগুর তোমার স্রোত, যেটা, হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা। একটা ফলগুর হ্যাঁ, স্রোত আছে। হ্যাঁ, 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 কিন্তু হ্যাঁ। সেই তো উন্মাদনাটা নেই। সেটা আমার একেবারে, তোমার যে দুটো পয়েন্ট তুমি বললে দুটোই আমার ঠিক মনে হয়। একটা হচ্ছে যেহেতু রুটি রুজির যে লড়াইটা সেটা আরো বেড়েছে, সঙ্গীন হয়েছে, সেদিক থেকে মানে অনেক ছেলে মেয়ের কাছে হয়তো উপায় নেই। ওই সময়টা হয়তো আমাদের একাডেমিতে গিয়ে নাটক দেখার, সে নাটক দেখারই ছেলে হয়তো, কিন্তু উপায় নেই, সে সেই ইয়েটা পাচ্ছে না, সুযোগটা পাচ্ছে না। এই কারণেই হয়েছে, অন্য কোনো কারণ তো আমি চোখের সামনে দেখি না। তবে তার এফেক্টে এটাও হয়েছে যে একটা ফিল্ট্রেশন ঘটে, কিন্তু একটা সিরিয়াস সবাই সব দিক একটা সদিচ্ছার দিক থেকেই করে, যে যা করে, কিন্তু ফিল্ট্রেশন ঘটার ফলে যারা লাইভলিহুডটার পাশেও চালিয়ে যাচ্ছে তাদের কোয়ালিটিটা কিন্তু মনে হয় ভালো, খারাপ নয়। এইটা আমার মনে হয়। একদম ঠিক কথা। তো ঠিক আছে, এবার আমরা একটু কবিতা শুনি, কবিতা আচ্ছা, পড়। ঠিক আছে। তার আগে কোয়ানের যে বুলেটিনটা একটু দেখিয়ে দে। আচ্ছা, কোয়ানের বুলেটিনটা একদমই সাধারণ, দেখাচ্ছি আমি। আমি বলবো যে পাঠকবর্গ আমাদের যদি অনলাইন পত্রিকাটার দেখে থাকে তো খুবই ভালো হয়। আমি দেখাচ্ছি। এইটা একদম এরকম করে বেরোয় আর কি, মানে একদম ঠিক। সাধারণ একটি প্রোডাকশন আমাদের এবার বুলেটিনে বেরোয়। তবে এর সম্পাদকীয়টা আমি মনে করি একটু গুরুত্বপূর্ণ সম্পাদকীয়। যদি সুযোগ হয়, সময় কুলায়, তাহলে পড়বো, না হলে পরবর্তীকালে। এটাই এটাই তো লিটল ম্যাগাজিন। ধরো আমরা যখন কবিতা ক্যাম্পাস বার করতাম প্রথম দিকে, আমরা তো এভাবেই হ্যাঁ, বার হ্যাঁ, করতাম, এক ফরম্যাট, এক হ্যাঁ, ফরমা, হ্যাঁ। তারপর দু ফরমা, ওই প্রতি মাসে হতো তখন, কারণ অনেকে ছিলাম, এবং হুম, ওই হুম। আর কি মানে জেদ, আর এরকমই এটাই ছিল। তোরা একটু বড় আকারে ঠিক। করতিস, মানে বড় ইয়েতে করছিস A4-এ, আমরা হুম, হুম। ছোট আকারে করতাম, কিন্তু ঠিক, এরকমই ছিল। ঠিক, ঠিক। এবং তারপরে ধীরে 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 যখন একটা কংক্রিটাইজড হবে রিলেশন গুলো, তখন আরো বড় হুম, আকারে হুম, তোরা করতে পারবি। হুম, হুম, হুম। রবিন বণিক এসছেন, রবিন বণিক শুভ সন্ধ্যা জানিয়েছেন। স্বাগত রবিন বণিক। আমাদের অনুষ্ঠানটা আধ ঘন্টা এগিয়ে আসাতে মনে হচ্ছে কিছু অসুবিধা হচ্ছে, কারণ অনেকে 7:30 ভাবে, হয়তো সেই সময় লগ ইন আচ্ছা। করবে। যাই হোক, এটা এগিয়ে আনতে হয়েছে কারণ ওই শীতের জন্য, কারণ এর সঙ্গে বাংলাদেশের আরেকটা অনুষ্ঠান পরে শুরু হয় আর কি, ওর জন্য অ্যাডজাস্ট করছি। আচ্ছা। এনিওয়েজ, আচ্ছা। আমরা হুম, এবারে কবিতা শুনবো, আবার কবিতা হোক। আচ্ছা। এক সেকেন্ড, আমি বইটা, হ্যাঁ।
তো সেতু কবিতার নাম। নির্বান্ধব ইস্তিরিওয়ালা যেদিন মারা গেল, সেই রাতে জীবন গঙ্গার হাওয়ায় প্রসঙ্গহীন ও সমস্ত সুলভ কড়াইশুঁটিহীন শৈশব ফুটে উঠেছিল শেষবার সূর্যমুখী ফুলের অবকাশে। আমাকে তো কেউ দলে নেয়নি কোনোদিন, তবু সেই সন্ধে ছিল আত্মহত্যার সম্ভাবনাহীন এক মুহূর্তময় স্বনির্বন্ধ অনুরোধ যেন। বইয়ের শেষ কবিতা ধর্ম জিজ্ঞাসা অথবা কোয়ান। শিলাবৃষ্টির ভেতরে ভেসে ওঠে দুটো নির্বাপিত চোখ, হেঁটে এসে এমারেল্ড রঙের ঘাসে যেখানে সম্পর্কের শেষ বুদ্ধদেব বসেন ও গাঁজা টানেন। অপার রহস্যময়তা, পরবর্তী জন্মে দেখা হবে স্কুল ফেরতার সাথে আবার। অথচ বেশিরভাগ মানুষ তো মৃত্যুকেই মানতে চায় না। পরবর্তী শৈশবে আবার বারান্দাময় হয়ে উঠবে ঘনস্রোত, ষান্মাসিক হবে শব্দরঙা বিভা। যে প্রশ্নটা করা হয়নি করে ফেলবো প্রজ্ঞাপারমিতাকে। তারপর আমার তৃতীয় বই থেকে এক দুটো পড়ি। বইটি এরকম। বইটির নাম আরাকান শব্দের অমীমাংসিত অনুবাদধ্বনি অথবা চোখের জন্য একটা দরজা। এটা আমার বন্ধু অয়নের সাথে আমি লিখেছি। ও এই বইয়ের ফটোগ্রাফস গুলো তুলেছে। এখানে আমরা একটা এক্সপেরিমেন্টাল কাজ করেছিলাম, এই মেলাতেই এটা 2020-তে প্রকাশ পায়। ও ফটোগ্রাফস মানে ফটো তুলেছিল অনেক, আমার কবিতাগুলো ছিল, আমরা পাশাপাশি সাজিয়ে দেখতে চেয়েছিলাম যে কিছু হচ্ছে কিনা এডিটিং এর মাধ্যমে, সম্পাদনার মাধ্যমে, যে একটা কবিতা আরেকটা ছবির সাথে কিভাবে যাচ্ছে, আদৌ যাচ্ছে কিনা। সরাসরি তো যাবে না। আমি গাছের কথা বললাম, সবাই এখানে কবিতা বোঝে, আলাদা করে বলার কিছু নেই, কিন্তু আমি গাছের কথা বলছি মানে ওখানেও গাছ থাকতে হবে ছবিতে, তা নয়, কিন্তু কিভাবে যেতে পারে। তো ছবিগুলো তো এখানে দেখানো যাবে না, আমি এক দুটো লেখা পড়বো। আলোক প্রাপ্তি ধরে রাখতে পারে না গাছেরা, সালোক সংশ্লেষের পরে ঘুমিয়ে পড়ে দেখি অভ্যাসবশত। চিরকালের জন্য জেগে যাওয়া আর এক শিশিরের উজ্জ্বলতা ও পাহাড়ের গাম্ভীর্যের মধ্যে দূরত্ব নেই কোনই। পাথরের খাঁজে আঁকা জনিপদ্মখানি মনোরম ও সহস্রাব্দ পুরনো। আজ সকাল থেকে এক আশ্চর্য কথা ভেবে বিমোহিত হয়ে আছি। নিজের অন্তঃস্থলটা শুধু নিজেই দেখতে পাচ্ছি, এটা বোঝার পর থেকে এক কালোজয়ী হাসি মুখে লেগে আছে। মাঝিহীন বিকেল, নিমগ্নতা। একটি কাঠের টেবিলের নিভৃতে আরেকটি কাঠের টেবিল। হতবাক শ্মশান যাত্রীরা সূর্য প্রণাম সেরে সম্ভাব্য চুম্বনের তোড়জোড় করে। অবলোকন প্রিয় এই ঘটিকায় অভাব সচেতন মৃত্যুর। বিকেলের দিকে প্রসারিত অনেক বাসনায় জীবনমৃত দুব্য। পার্কের খোলা বন্ধ করার আওয়াজে চুপিসারে সূর্যাস্ত ও সাইকেল বিনিময়। এই তো সময় ক্যামেরার সবিকল্পে গল্পিয়েছে কৈশোরান্তে স্কুল ফেরতা সকল। তো এই রকম আর কি। আর এগুলোই আমি দাগ দিয়ে রেখেছিলাম। তো তোর নতুন লেখাও কিছু পড়িস? ঠিক আছে, ঠিক আছে। আমার তোদের জেনারেশন, তার আগের জেনারেশনও আমি দেখেছি একটু দীর্ঘ কবিতা লিখতে বেশিরভাগেরই অনীহা। এটা আমাদের সময় থেকে শুরু হয়েছিল, লেখা হতো, আমি নিজেও চেষ্টা করেছি, কিন্তু যেটা মনে হতো যে মানে ওই আখ্যানকে রিজেকশন করা, মানে আগে নতুন কবিতা, দীর্ঘ কবিতা কি ছিল, মানে গল্প বলা, একটা কোনো ঘটনাকে বর্ণনা করা এবং কাহিনীকে ধরে তুলে ধরা। তো সেখান থেকে
সরে আসার প্রক্রিয়া তো ছিলই। তো এবং আমরা আমি যে কটা লিখেছি আমি আখ্যান ঠাক্কান কিছু লিখিনি আর কি। ওই নতুন শব্দ, গতি, দ্রুতি এগুলো দিয়ে চেষ্টা করেছিলাম। ওটা ছাড়ো, আমার লেখা বলছি না আমি, কিন্তু আমি পরে দেখেছি যে একটা ট্রেন্ড হলো আমাদের সময় থেকে শুরু হয়েছে যে দীর্ঘ কবিতা না লেখা। এটা কি এর জন্য যে ধীরে ধীরে মানুষ কম্পার্টমেন্টালাইজড হয়ে গেছে, হ্যাঁ, মানুষের নিজস্ব একটা আবর্ত তৈরি হয়েছে যেখানে ব্যক্তি স্বাতন্ত্র্য অনেক বেশি প্রকাশিত হচ্ছে? এটা কি একটা কারণ, নাকি এটা একটা কারণ যে অত সময় নষ্ট করার সময় নেই বড় কবিতা লিখে পাতার পর পাতা ভরানোর সময় নেই, বরঞ্চ তার বদলে আমি 5টা ছোট কবিতা লিখি, ক্রিস্টালাইজড কবিতা লিখি? এটা একটা কারণ। তোর কি মনে হয়? এটা আমি জাস্ট জানতে চাইছি তোদের জেনারেশনের। হ্যাঁ, বুঝতে পেরেছি। আসলে এটা সত্যি খুব গভীর প্রশ্ন, আমার যা মনে হয় স্বপনদা, খুব জটিল প্রশ্ন। তার কারণ আমি একটা এক্সাম্পল দিই, আমাদের জেনারেশনটাতেও আসবো আমি। আমি যদি মধ্যযুগে ফিরে যাই, তখন দেখবো যে আমাদের এখানে কিন্তু সব মানে দীর্ঘ কবিতাকে মহাকাব্যটা প্রচলিত ফর্ম। মহাকাব্য না হলেও তার একটা অংশ, মঙ্গল কাব্য যদি ধরি, আবার বৈষ্ণব পদাবলিতে সেটা খণ্ডকাব্যের একটা আকার পাচ্ছে। কিন্তু যদি জাপানে যাই, সেখানে হাইকু কিন্তু 3 লাইনের কবিতা, সেই যুগে 700-800 বছর আগে। তো সেখান থেকে ঠিক হাইকুটা যে ধৈর্যের অভাবে তৈরি হয়েছিল সেটা কিন্তু বলা মনে হয় সঙ্গত হবে না। অনেক কবিতার আকারের ক্ষেত্রে সম্ভবত অনেক জটিল প্রক্রিয়া থাকে। আমি যদি সেটাকে এইভাবে মানে সিম্পলিফাই করে বলতে চাই, তাহলে হয়তো কম শব্দে বলাটা খুব কঠিন হয়ে যায়, অনেকটা বেশি প্রসঙ্গ অবতারণা জরুরি হয়ে পড়ে হয়তো। তো আমাদের বাংলায় তো দীর্ঘ কবিতা, বিনয় মজুমদারের দীর্ঘ কবিতাগুলো রয়েছে, যেগুলো বিশাল দুপুরবেলা, কেমন মোহনা, মানে অঘ্রাণের অনুভূতি মালা। কিন্তু একটা উচ্চতায় পৌঁছেছিল উৎপল কুমার বসুর রচনাতে সম্ভবত, তারপর আস্তে আস্তে কমে আসে, যেটা স্বপনদা বলছে, স্বপনদাদের জেনারেশনের ব্যাপারটা কমে আসে। বিষয়হীন হয়ে যাওয়াটা একটা নিশ্চয়ই কারণ এর পেছনে। হ্যাঁ, অ্যাটেনশন ডেফিসিয়েন্সিটা তো রয়েছে, সেটাকে অস্বীকার করা যায় না, সেটা রয়েছে। তো সে পুরোটাই যে গর্ব করে বলতে হবে তা নয়, অ্যাটেনশন ডেফিসিয়েন্সির জায়গাটাও কিছুটা হয়তো রয়েছে। কিন্তু আমার মূল কারণ মনে হয় যে বিষয়হীন হয়ে যায়, যেটা জাপানে হয়েছিল সেই সময়, ওইসব জেন ধর্ম এইসব নিয়ে টিয়ে সেখানে যে একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল। আমরা এখনো হাইকু পড়ি, এতটাই পাশবিক। তো ওখানেও সেই সময় বিষয়হীন হয়ে যাচ্ছিল, সেই কারণেই হাইকুর অধুনান্তিক যে আমাদের অ্যাপিলটা এত বেশি। তো এই ক্ষেত্রেও আমার মনে হয় বিষয়ের যে বিষয়হীন হয়ে যাওয়াটাই কিন্তু কবিতার হর্ষ হয়ে যাওয়ার পেছনে মূল কারণ, রাদার দেন অ্যাটেনশন ডেফিসিয়েন্সি। স্বপনদা। বেশ, অতিথিদের স্বাগত জানাই। প্রণয় দেব, আমার বন্ধু প্রণয়, দারুণ লাগলো। রবীন বণিক একটা প্রশ্ন করেছে, প্রশ্নের উত্তরটা তুই দিস। একটা মানুষ কখন কবিতা হয়ে ওঠে? এই প্রশ্নটা তোর জন্য। আচ্ছা, শম্পা এসছে, শম্পা স্বাগত, রবীন বণিক স্বাগত, এবং সবাই বলছে ভালো লাগছে, তোকে শুভেচ্ছা, শুভ সন্ধ্যা জানিয়েছে। ওই রবীন বণিক বলছে একটা মানুষ কখন কবিতা হয়ে ওঠে, এটা সম্পর্কে তুই বল, বলে আমার কবিতা শুরু বল। আচ্ছা, খুব কঠিন প্রশ্নটা, যাই হোক আমি আমার মতো করে উত্তর দিচ্ছি। সম্ভবত যখন কবিতার ভেতরে গহনে প্রবেশ করে কবি নিজেও থাকেন না, পরে তো বোঝা হয় না। আমরা যখন আমরা লিখি কবিতা, লেখার সাথে সাথে তো বুঝি না যে কবিতা হয়ে উঠেছে কিনা, পরে সেটা হয়তো বন্ধুদের শোনালাম, কি পত্রিকায় প্রকাশ হলো, তো লম্বা প্রক্রিয়া আর কি। তো যখন লেখা হচ্ছিল তখন সেই মুহূর্তে তো কবি অনুপস্থিত, লেখাটা আছে শুধু। তো সেই অনুপস্থিত মুহূর্তগুলোতে হয়তো কবি নিজে কবিতা হয়ে উঠেছে, এবং সেই কারণেই অনুপস্থিত হয়ে গেছে, এটা মনে হয়। স্বপনদা। এবার কবিতা, আর কবিতা পড়, নতুন এখনকার লেখা পড়। এখনকার লেখা কিছু পড়ছি, যেগুলো এখন কোয়ানের পাতায় কিছু প্রকাশ পেয়েছে। তো এইটার একটা ইন্ট্রোডাকশনও আছে আসলে, সেটা আমার এই মুহূর্তে সামনে নেই বলে পড়তে পারছি না। আমি আরণ্যক উপন্যাসটা পড়েছিলাম, মানে এই লকডাউনের ভেতরে। তো যেটা খুব
মানে অনেক আগে পড়ার কথা, লজ্জিত যে এত পরে পড়ছি, যাই হোক পড়ে আমার খুব ভালো লাগে। তো আমার মনে হয় মানে ডাইরেক্টলি ইন্সপায়ার্ড হয়ে নয়, কিন্তু এটাকে যদি কবিতার আকারে কোনোভাবে আনা যায়, অ্যাজ ইফ ওই সিনেমার শর্ট গুলো সত্যি সরছে একটার পর একটা, মানে প্রত্যেকটা কবিতা একটা শর্ট অ্যাজ ইফ, তো সেটা কি হয়ে উঠতে পারে? তো ওটা ইন্ট্রোডাকশনে একটু কাব্যিক ভাষায় লেখা ছিল, সেটা তো নেই। আমি এবার এক দুই করে কিছু দূর করছি। এক, একটি অকবিতা দূরে তোমার মেহনতি বক্ষদয় প্রান্তরাভিমুখে, এখানে অজানায় কিছু অনুমান, জবের ক্ষেত, নতুন চাকরি, আঁকা অরণ্য পথে, হাসির ছেদ বিলকুল তনয়া হয়ে ওঠে, খড়কুটো জ্বলেছে ব্রাহ্মণ পুত্রের রান্নায়, তুমি সেই বসত বাড়ি, জানি এই ইয়ারির আরো দুদিন দেখা বাকি। দুই, শিউলি গাছের নিচে পড়ে থাকে ক্যাম্প খাট, চিরায়ত কিছুক্ষণ, দূরে কিছু পরিজন খাটিয়েছে ক্যাম্প ফায়ার, অপ্রস্তুত এক আনন্দ, উরুক্কু জান পেহচান, বৃদ্ধ ও সরল এক মহাজন হাতে ধরে বলছে, বাবু এমন সন্ধেটা চিন্তায় ছয়লাভ না হলে ভালো কাটতো বড়। তিন, অচিরাচরিত ও মাল মশলাহীন সেই নৃত্য কৌশল, ছাঁট আসে তার, বরফের মতো হিম পড়ে যখন বিভ্রান্ত নগরীতে, কি করিতে গিয়াছিলাম সেইখানে বছর 15 আগে, অশেষ ও ব্রহ্মতুল্য লোকজন, মহিষের দল, আনন্দে কাটানো অতগুলি দিন, অবিনোদন, রামধনুত্ব। 4, সুন্দর রাত্রি আত্মপরিচয়হীন, অনুন্নত ও বর্বর এই দিন যাপনের, আশ্বস্ত হয় আশ্চর্য রিক্ত সমাজতত্ত্বে, পাপ পুণ্যহীন দূরতম বিন্দুটি, খেয়াল খুশি, ওহ বিধবাটি ছেলের জন্য চাইতে এসেছে পাতের ভাত, সমস্ততা। আমি নিজে তরুণদের কবিতা পড়তে ভালোবাসি, কারণ যারা আমার সময়ের, আমাদের যে সিনিয়র যারা, কিছু ব্যতিক্রম বাদ দিই, একটা ফিক্সেশন চলে আসে, আমি কোনো বিষয় পাই না, পড়তে ভালো লাগে, দক্ষ কবি অনেক আছে, সেই পড়তে ভালো লাগাটা একটা অন্য জিনিস। কিন্তু আমাকে এই যেমন অভিষেকের কবিতাগুলো শুনলাম, এমন কিছু প্রয়োগ আছে, মানে আজকের জেনারেশন এটা করছে যে আগে কখনো হয়নি, আমি করব, এই সাহসটা চলে এসেছে, এটা দারুণ। এই কবিতা যেগুলো শুনলাম তার মধ্যেও এরকম কথা রয়েছে, এরকম প্রয়োগ আছে, এরকম মেকিং রয়েছে। এর জন্য আমি তরুণদের কবিতা পড়তে খুব ভালো লাগে। এবং আজকে যারা শুনছেন, পরে যারা শুনবেন, আমি জানি অসুম আলীর অনুষ্ঠানটা সারা পৃথিবী জুড়ে দেখা হয় এবং ধীরে ধীরে দেখবি অনেক বাড়বে এর ভিউয়ার। তো সবার কাছেই আমার এটা অনুরোধ যে তরুণ অভিষেকের কবিতার ভিতরে নানা বাংলা কবিতা থেকে ডিপারচার আছে, আবার তার গড়ে ওঠাটাও আছে, এর জন্যই ও বিশিষ্ট। এবং আপনারা যারা শুনবেন তারা একটা ফিডব্যাক দিলে ভালো হয় ওর কবিতা সম্পর্কে। আমার একটা প্রশ্ন আছে তোর কাছে, যে তোরা একটা সংজ্ঞা করেছিলিস হাইকু, হাইকু নিয়ে কথা হচ্ছিল, তো হাইকু মানে আমাকে তুই বলেছিলিস, আমি দিয়েছিলাম, কিন্তু কোথাও আমার মনে হয়েছিল যে হাইকু বোধহয় বাংলায় লেখা সম্ভব না, মানে লিখে ফেললাম জোর করে, ঠিক আছে, ওই যে অ্যাম্বিয়েন্সটা, ওই দার্শনিক যে বিখ্যাত, সেটা বাঙালির রক্তেই নেই। বাঙালি এমনি একটু আমোদ গেরে, হ্যাঁ, মজা, আবেগী, প্রচুর আড্ডা মারবে, প্রচুর কথা বলবে, প্রচুর এক্সপ্রেসিভ হবে, এটা 60 দশকে এবং উৎপল কুমার বসু, সজল বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছিলেন এটাকে বাঁধ দেওয়া, যে এত কি কথাবার্তা, এত কিছু, এবং এবং তার সঙ্গে ওই বিভিন্ন অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, স্বরবৃত্তের যে শাসন, সেটাও কবিরা পছন্দ করে, মানে বাঙালি পছন্দ করে।
কিন্তু জাপানে ওই কতদিন আগে যেটা হয়েছিল অদ্ভুত ব্যাপার, যে ওরকম সব লেখা হয়েছে ইঙ্গিত ধর্মী লেখা, এবং যেখানে কোনো ওই একটা লাইন 3টে লাইনই আলাদা, ওই 3টে লাইন কোথাও কি যোগ হচ্ছে সেটা যে শুনছে তার কল্পনার উপর ছেড়ে দেওয়া হচ্ছে। এবং ওই যারা লিখতো এবং যারা শুনতো তারা কিন্তু সবাই শিক্ষিত ছিল ওই ধরনের কবিতা, ফলত তার পাঠযোগ্যতা বেড়েছে, ওই দার্শনিক বিখ্যাটা ছিল। তো তুই এরকম ভাবনাটা তুই ভাবলি কেন বাংলা কবিতা, এটা আমার প্রশ্ন আজ সম্পাদক। হ্যাঁ, তো স্বপন দা ভেবেছিলাম এই দিক দিয়ে যে দেখাই যাক না এইটাকে বাংলা কবিতায় প্রয়োগ করে কিছু করা যায় কিনা। এক্স্যাক্টলি যে হাইকুই লেখা হবে তা নয়, কিন্তু কোনো একটা এক্সপেরিমেন্ট যদি হয়, সেটা যদি ফেইল্ড এক্সপেরিমেন্টও হয়, কিন্তু তার ফলস্বরূপ কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর জিনিস অনেক সময় পেয়ে থাকি। এটা খুবই ঠিক কথা যে সংহত রূপে হাইকু লেখা, বিশেষ করে ওদের যে 5-7-5 ছন্দে 3 লাইনে, এটা খুবই কঠিন, কারণ আমাদের সেই দার্শনিক সংহতি নেই। কিন্তু আমি ওই বাংলা কবিতার ধারাগুলো পরপর দেখতে দেখতে দেখলাম যে অবশ্যই শুধু বাংলা কবিতা না, পুরো পৃথিবীর কবিতাতেই একটা বড় ফোর্স বিংশ শতাব্দীতে ছিল সিম্বলিজম, যেটা আমরা বলতে পারি ভালেরি যার একজন অন্যতম, আমাদের বাংলা জীবনানন্দ দাশ একজন অন্যতম। তো সেখান থেকে সরে এসে আমরা স্বদেশ সেনের কবিতা পড়লাম, আমার খুব প্রিয়। এবং স্বদেশ দা তোমাদের লেখাগুলো সম্বন্ধে যেটা বলেছিলেন যে ওই আমাদের যেরকম নিউক্লিয়াসকে ভেঙে দিলে শক্তি বেরিয়ে আসে, সেরকম শব্দর যে আবিধানিক জোর সেটাকে ভেঙে দিলে একটা শক্তি সেখান থেকে উচ্চারিত হয়, এবং সে দিয়ে কবিতা লেখা। তো এই দুটো মূলত বলা যেতে পারে, একটা মূল যে সিম্বলিস্ট ধারা আর একটা এই ধারা দেখেছিলাম। তো হাইকুর যে ইয়েটা আছে, পাওয়ারটা আছে, সেটা বাংলা কবিতায় প্রয়োগ করে তার ফল কি হয় সেটা দেখা। হাইকুই যে লিখতে হবে তা নয়। এবার হাইকুর মধ্যে যেটা থাকে যে 3টে লাইন গিয়ে কোথাও গিয়ে একটা মেলা, সেটাকে অনেকে বলেছেন হাইকু মোমেন্ট, হাইকু মুহূর্ত। এবার সেই হাইকু মুহূর্তটার উপর যদি কারুর একটা এক্সপার্টাইজ তৈরি হয়, তাহলে তিনি 5-7 লাইনে লিখুন না, কিন্তু তার মধ্যে কোথাও হাইকু মুহূর্তটা খুঁজে বের করার চেষ্টা করুন। এবার সেটা লিখতে লিখতে প্র্যাকটিস করতে করতে কোনোদিন না কোনোদিন হয়তো 5-7 পাঁচে হতেও পারে, সেটাও আমরা অসম্ভব বলে উড়িয়ে দিতে পারি না। তো এইসব ভাবনা থেকে কিন্তু হাইকু সংখ্যাটাকে আমরা তখন পরিকল্পনা করি। স্বপনদা। ঠিক। চঞ্চল নায়ক এসছেন, স্বাগত। রবীন বণিক লিখেছেন, শেষের লেখাগুলো ভালো লাগলো, তবে আমার মনে হয় শব্দের থেকে শব্দের দূরত্ব বেশি হলে ধীর লয়ে পাঠ আরো মধুর হয়ে ওঠে। ও একটু ধীর লয় তোকে পড়তে বলছে। হ্যাঁ রবীন, ঠিকই। তো যাই হোক, আমি এটাই এরকম আলোচনা তো সবার সাথে করতে পারি না। তো সবাই কি করে, একটা পত্রিকা বার করে এবং কি বলবো, ব্লাইন্ড একটা যেন রয়েছে, ব্লাইন্ডলি সবার থেকে লেখা নেয়, তারপর কবিতা হয়ে গেল, গদ্য হয়ে গেল, ছাপিয়ে দিল। হ্যাঁ, এরকম এটা আমরা কখনো করিনি। নতুন কবিতাতে আমাদের একটা থিম থাকে, আমরা একটা বিষয় দিয়ে দিই, তারপরে লেখা চাই, অথবা অন্যরকম লেখা চাই। তো এটা দেখে ভালো লেগেছে, আমি এর জন্যই এত কিছু প্রশ্ন করলাম যে একটা পত্রিকা আমি করবো কেন, আননেসেসারি কতগুলো লোকের কবিতা ছাপাবো, তারপর সে তার পত্রিকা আমার কবিতা ছাপাবে বা ওয়েবে আমার কবিতা ছাপাবে। এইটা হলে কিন্তু সাহিত্য নষ্ট হয়, সাহিত্য নষ্ট হয়ে যায়। কবিতা শুধু নয়, কিন্তু সাহিত্যের পরিবেশটাই নষ্ট হয়ে যায়। রাজার যারা সম্পাদক, যেমন আমাদের বাংলা কবিতার তুখোর সম্পাদক সব ছিল, তুই জানিস, তো তারা এই কাজটাই করতেন। এবং তারা প্রয়োজনে বড় লেখকের লেখাও বলতেন না, ছাপবো না, হয় অন্যভাবে ভাবুন। এই জায়গাটা যে সম্পাদনার যে জায়গাটা, এই জায়গা খুব মিস করি আজকাল, যে সম্পাদক যেন একটু নতজানু থাকে, হ্যাঁ, একটু আগে হুজুর দেবেন, হ্যাঁ, তারপর বড় দাদারা একটু, এইটা নয়। ধর আমরা যখন তোদের পত্রিকার এটাও একটা দেখে, এই তেজটা, যে অধিকাংশ সব তোদের বয়সের লেখা, তোদের জেনারেশনের লেখা, এইটা থাকা দরকার। আমাদের সময় যখন কবিতা ক্যাম্পাস করেছি, আমরা পাতাই দিই, ভেবেছি নতুন ধারার কাগজ করব, এবং যারা নতুন ধারার লেখে তাদের লেখাই লিখবো, যারা সিনিয়র যারা ভাবে ভেবেছি তাদের কাছে যাবো, তাদের নিয়ে হয়তো কোনো সংখ্যা করলাম, সে অন্য ব্যাপার, কিন্তু কবিতা হবে এরকম, এটা আমাদের পছন্দ, কারণ কাগজটা আমার, তখন এটা কাগজের চরিত্র করবে।
তো কোয়ান্টটাকে তোরা আরো নার্চার কর এবং এই চরিত্রটা দেওয়ার চেষ্টা কর, এটাই আমার বলা। তোর সাথে অরূপ রতন আমার খুব প্রিয়, অরূপের খুব ঘনিষ্ঠতা। তো অরূপের সম্পর্কে কিছু বল, মানে অরূপের সঙ্গে ঘনিষ্ঠতা তুই কিরকম উপকৃত হলি? ও তো কম কথা বলে, তবু ওর সান্নিধ্যের একটা ফল আছে, সেটা নিয়ে একটু বল। নিশ্চয়ই নিশ্চয়ই। অরূপদা তো আমার প্রথম বইটাই প্রকাশ করে, মানে এই বইটি অরূপদা প্রকাশ করে তখন, এবং ডিস্ট্রিবিউশনটা পুরোটাই অরূপদা 2016 সাল মনে আছে আমার। সেটা ছিল হচ্ছে শেষ মানে অবিভক্ত নন্দন মেলা, কারণ 17 সালেই ওটা অন্যদিকে মোহরকুঞ্জে চলে গেল, তো 18 থেকে তো ম্যাসাকার হলো, তো 16 সালে সেটি প্রকাশ পায়। তো 2013 সালে তোমাদের সকলের সাথেই আলাপ আমার, তোমার সাথে, অরূপদার সাথে, এবং আরো বেশ কিছু লোকজনের মানে সিনিয়র কবি যারা, তাদের সাথে। তো অরূপদার আমার একটা বই খুব প্রিয়, সেটি হচ্ছে লং ড্রাইভ বলে যে বইটি, সেটির একটি পুনঃমুদ্রণও সম্ভবত হলো এই বছর বা তার আগের বছর। সেই বইটি আমাকে খুব করে, মানে নাড়া দিয়ে যায় বলতে গেলে আর কি, প্রভাবিত করে, ভালো লাগে। এবং তার সাথে সাথে একটা সঙ্গের প্রভাব, বইমেলায় যাওয়া, সকলের সাথে প্রথম যে পরিচয় সেটা করিয়ে দেওয়া, সেখান থেকে একটা আনন্দ, এবং এই আনন্দ উদযাপন গুলো হতে হতে, কবিতা সংক্রান্ত আলোচনা হতে হতে, তারপর এগুলোই মানে কবিতাতে আসছিল আর কি। এবং সেই থেকেই প্রথম বইটা বিশেষ করে খুবই মারাত্মক প্রভাব একটা ছিল সেখান থেকে। আর 2016 সালে সেটা, তো সত্যি সেটা খুবই একটা সিগনিফিকেন্ট জিনিস আমার কাছে, স্বপনদা। বেশ, এবারে আমরা এবার শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানে। আমরা একটা কবিতা শুনি, শেষ কবিতা, তারপরে কিছু আমার একটা কাস্টমারি প্রশ্ন আছে সেটা করবো শেষ কবিতাটা পর। আজকের অনুষ্ঠানে শেষ কবিতা, নট শেষ কবিতা, সেটাই ভাবছি কি পড়া যায় একটু, এবং ঠিকই একটু আস্তে আস্তে যদি এটা পড়া যায় তো খুব ভালো হয়। ওই সিরিজেরই একটা কবিতা যেটা পড়া হচ্ছিল, শুধু কিছু গল্প শোনার খাতির বেঁচে আগুনের সমীপে, উড়ুক্কু বন সাপের রোমাঞ্চ, ন্যারেটিভের গুঞ্জন, কিংবা আতুরে ছেলের হেঁটে বেড়ানোর কথা, 60 বছরের সুগঠিত যুবকের মুখে দীনদয়াল হয়ে ওঠে দিগন্ত প্রসারী সানুরেখা, অনৈকট্যে স্থানুবৎ মহালবর্তী একটি ঝুপড়ি। যাকে সুগঠিত ও ষাটোর্ধ যুবকটা কি বললি, ওটা শুনে ভালো লাগলো আমার। আমরা এবারে অনুষ্ঠান শেষ করব, তার আগে অংশমালিতে আসার জন্য তোকে ধন্যবাদ জানাচ্ছি। এবং তুই যে অংশমালী সম্পাদক খুবই অসুস্থ, আবার অসুস্থ হয়ে পড়েছিল জুবাইন সন্ধি, এখন একটু বেটার। তো তুই যদি অংশমালী কিছু বলতে চাস বল, তারপরে আমার প্রশ্ন তোকে শুনিয়ে রাখি, তুই ওটার উত্তর দিবি। ধর তোকে একটা নির্বাসনে পাঠানো হচ্ছে, যে কোনো রাষ্ট্রদ্রোহ করেছিস, আজকাল তো সবাই রাষ্ট্রদ্রোহী, মানে কেউ কিছু বললেই তুই হচ্ছে দেশ বিরোধী। যাই হোক, সেরকম একটা কিছু কেস হলো এবং বলা হলো তোমাকে নির্বাসনে পাঠানো হচ্ছে। তো সেক্ষেত্রে তুই বই নিতে হলে কোন 3টে বই নিবি? আগে তুই অংশুমালী এই অনুষ্ঠান সম্পর্কে বল, কেমন লাগলো, তারপরে ওই প্রশ্ন। অংশুমালীর অনুষ্ঠান সম্পর্কে আমার এটাই বলা যে খুব ভালো লাগলো। এতে আমার মানে নিজের যে আমার কবিতা সংক্রান্ত ধ্যান ধারণাগুলো আরো স্বচ্ছ হলো, যেটা আমার সবচেয়ে বড় লাভ হলো। এবং এই উদ্যোগকে এবং অংশুমালী সম্পাদককে, স্বপনদা তোমাকে ধন্যবাদ আমাকে এখানে আনার জন্য, যেটা আমার লাভ হলো নিশ্চিতভাবে, কারণ আমার অনেক স্বচ্ছ হলো আমার কাছে ধ্যান ধারণাগুলো। কারণ একটা ভেতরে যেটা ভাবছি সেটা হয়তো ভাবা হয়ে আছে, এবার বলা হলে সেটা আরো অনেক স্বচ্ছ হয়ে ওঠে, তার দামটা বাড়ে নিজের কাছেও। তো ধন্যবাদ সবাইকে।
পরের প্রশ্নটা। আচ্ছা, পরের প্রশ্নটা তো খুবই কঠিন প্রশ্ন। আমার মনে আছে আমাদের চিত্র পরিচালক লুই বুনুয়েল কে প্রশ্নটা করা হতো এবং তিনি একটা পেটেন্ট কিছু উত্তর ভেবে রেখেছিলেন এবং সেই উত্তরটাই দিতেন। ভুলে গেছি কি উত্তরটা, যে নির্বাসনে গেলে এক দুটো বই তিনি নিয়ে যাবেন। তার মধ্যে সম্ভবত আমাদের মার্কুই দি সাদের ওইটা ছিল, 1000 ইয়ার্স অফ সোডম, যে বইটা। তো তারপর উনি এত মানে গুলিয়ে যায় ওনার বিষয়টা, যে কোন বইটা নেবো। তারপর বলতেন আমি কোনো বই নেবো না দ্বীপান্তরে যাওয়ার সময়। তো না, সেটা না। আমাকে যদি নিতে বলা হয়, তো আমি প্রথমে জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতাটা তো নেব, কারণ ওইটা আমার প্রাথমিক যে শিহরণটা তৈরি করে কবিতার, যে গায়ে রোম খাড়া হয়ে যাচ্ছে কবিতা পড়ে, সেই প্রথম যে আমার ব্যাপারটা ঘটে, সেটা জীবনানন্দ দাশ নিশ্চিতভাবে। তারপর আমি স্বদেশ সেনের স্বদেশ বইটা নেব, কারণ স্বদেশ সেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে আমাদের কবিদের কাছে কিন্তু, ইয়াং জেনারেশনের কবিদের কাছে স্বদেশ সেন এবং স্বদেশ সেন থেকে যে তৈরি হওয়া ধারাগুলো, সেগুলো খুব মানে আমাদের নিজেদের ভাষা তৈরি করতে সাহায্য করেছে আমাদের, সেদিক থেকে খুব গুরুত্বপূর্ণ। আর আমি ইদানিং যেহেতু বিভূতিভূষণের আরণ্যক উপন্যাসটি পড়েছি এবং তার যে লিরিক্যাল কোয়ালিটি এবং যা সত্যি অবাংমনসগোচর, মানে বলাই যায় না ভাষাতে, যেসব তিনি যে এসব তো ছোটবেলায় পড়ার কথা, আমার পড়া হয়নি, যাই হোক, পাহাড় ডিঙিয়ে ফিরছেন সেই জ্যোৎস্না রাতে ঘোড়ায় করে গহন অরণ্য দিয়ে, সেটা তো কোনোভাবেই নিয়ে আসা যায় না শব্দে, কিন্তু তিনি নানা রকম টেকনিক অ্যাপ্লাই করে সেটাকে করেছেন, অদ্ভুত ভাবে করেছেন। তো আমার এটা খুব ভালো বাসার উপন্যাস। আমি তৃতীয় বই হিসেবে দুটো যেহেতু কবিতা হলো, থার্ডটা আরণ্যক চুজ করবো। স্বপনদা। স্বপনদা শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না। আমি মাইকটা অফ করেছিলাম। অভিষেক আরো সুস্থ হয়ে উঠুক, কিছুদিন আগেই ও করোনা মুক্ত হয়েছে এবং লিখতে থাকুক, আমার তো শুভেচ্ছা থাকলোই। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। তার আগে জানিয়ে দিই, এবার থেকে সেতু সঞ্চার ওই সোম, বুধ, শনিবার 7টা থেকে হবে। এক একটা দিন হয়তো মিস করা হতে পারে ব্যক্তিগত কারণে, কিন্তু এখন অনুষ্ঠানটা আরো আধ ঘন্টা এগিয়ে এসছে। আপনারা সবাই ভালো থাকুন। নমস্কার। নমস্কার।